সংস্কার বিচার নাকি নির্বাচন, কোনটি আগে? আবার নির্বাচনের ক্ষেত্রে জাতীয় নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন আগে, তা নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে নানা বিভেদ। আবার প্রশ্ন থেকে যায়, জাতীয় নির্বাচনের সাথে কি গণপরিষদ নির্বাচন করা আসলেই সম্ভব? এসব নিয়ে যখন রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা আলাপ আলোচনা ও দর কষাকষি চলছে, তখনই নতুন করে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেয়া আরও কিছু ছাত্র জনতা নতুন আরেকটি অরাজনৈতিক দল করার ঘোষণা দিয়েছে। এসবের মধ্যেই আবার জাতীয় নাগরিক পার্টির নেতাদের বিরুদ্ধে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসছে এক এক করে নানা অভিযোগ। সব মিলিয়ে এসব অভিযোগ, প্রোপাগান্ডা, গুজব আর নানা ষড়যন্ত্রের রাজনীতির মাঠ বেশ সরগরম। দর্শক, রাজনীতির এসব নানা বিষয় নিয়ে আমাদের আজকের এখন প্রকাশ। আমরা পুরো আজকে আলোচনার নাম দিয়েছি প্রশ্নের তীর। আর পুরো আয়োজনে আপনাদের সাথে থাকবো আমি মাহমুদ রাকিব। আর ইনি কথা বলতে আমাদের সাথে আছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ও জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। আপনাদের দুজনকে স্বাগত। আমরা শুরুতে একটু যেতে চাই জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। আপনি সম্ভবত আপনাদের যে নতুন রাজনৈতিক দল হয়েছে সেই দল হবার পরে আজকেই প্রথম কোনো টকশোতে এসেছেন, আপনাকে অভিনন্দন আখতার ভাই। আপনারা বলেছেন যে সেকেন্ড রিপাবলিক, আপনারা যখন দলটি করেছেন আপনারা দেশে একটি সেকেন্ড রিপাবলিক চান। যদি একটু আমি ধারণা বলি, আমরা যতদূর গুগল বা বিভিন্ন জায়গায় দেখেছি, এটি বলা হচ্ছে এরকম যে কোনো দেশে পূর্ববর্তী শাসন ব্যবস্থার বদল ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা শাসন কাঠামো গ্রহণ করাকে বোঝায়। বিপ্লব, গণঅভ্যুত্থান সহ নানাভাবেই আসতে পারে এমন পরিবর্তন, এবং সেক্ষেত্রে আগের যে সংবিধান সেটিও অনেকটাই বলা যায় যে অগ্রহণযোগ্য থেকে যায়। আপনারা আসলে কি বোঝাতে চাচ্ছেন সেকেন্ড রিপাবলিক দিয়ে? জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে এখন টিভি সমস্ত দর্শক এবং দেশবাসীকে শুভেচ্ছা জানাই। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশের আগে যখন জাতীয় নাগরিক কমিটিতে কাজ করেছি, আমরা বাংলাদেশে একটি নতুন বাস্তবতা তৈরি হয়েছে সেই নিরিখে আমরা কথা বলেছি। নতুন সংবিধানের বাস্তবতার কথা আমরা বলেছি, গণপরিষদ নির্বাচনের কথা বলেছি, এবং আমরা যখন নাগরিক পার্টি ফর্ম করি তখন আমরা বলেছি যে আমাদের পুরনো যে রাষ্ট্র ব্যবস্থা, ৭১-এর মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে আমরা যে দেশটা পেলাম, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে যার গঠন প্রণালী হওয়ার কথা ছিল, যার একটা সংবিধান আমরা পেলাম, কিন্তু সেই সংবিধানটা এমনভাবে একজন ব্যক্তির কাছে করায়ত্ত থেকে গেল, এবং সেই সংবিধানের মধ্য দিয়েই যেভাবে বারবার এখানে স্বৈরাচার এবং সর্বশেষ ফেসিবাদ ফিরে এলো, এর মধ্য দিয়ে আসলে বাংলাদেশের মানুষ প্রতিষ্ঠানগুলোকে তাদের করে পায়নি, বাংলাদেশের একটি জাতীয় যে চরিত্র দাঁড়াবে তা পায়নি, এবং বাংলাদেশের মানুষকে নানাবিধভাবে বিভক্ত করে রাখবার নানা ধরনের চক্রান্তের মধ্য দিয়ে এই দেশটাকে যেতে হয়েছে। তাতে করে সর্বোপরি বাংলাদেশের মানুষ এদেশের বিচার ব্যবস্থার থেকে তেমন কোনো সুফল পায়নি। এদেশের পুলিশ প্রশাসন থেকে শুরু করে নিয়ে জনপ্রশাসন, প্রত্যেকটা জায়গায় দেশের মানুষ বঞ্চিত হয়েছে। এবং এদেশের শাসন কাঠামোর কথা যদি আমরা বলি, সেই শাসন কাঠামো সময়ে সময়ে এমন হয়েছে যে আমাদের ছাত্র তরুণদেরকে বারবার মাঠে নামতে হয়েছে ৯০-এর আন্দোলনে। এরপরে ২৪-এর যে জুলাই অভ্যুত্থান, সেই অভ্যুত্থানেও হাজারের উপরে মানুষের জীবন দেয়া। এই সব কিছুর মধ্য দিয়ে আমরা মনে করি যে এই ২৪-এর অভ্যুত্থানে মানুষের যে রাস্তায় জীবন দিলেন, এর মধ্য দিয়ে শুধুমাত্র হাসিনার ক্ষমতার অপসারণ থেকে করে নতুন কারো ক্ষমতায় আসবার পথকে সুগম করা নয়, বরং এই ক্ষমতায় আসবার পথ এবং পরিক্রমা এবং সেই পথ পরিকল্পনার পরে সে রাষ্ট্র গঠন এবং রাষ্ট্র পরিচালনার ধরনটা কি হতে পারে, সে প্রত্যেকটা জায়গায় মানুষের মনে চাওয়া ছিল। প্রচ্ছন্নভাবে মানুষ চেয়েছেন বাংলাদেশের যে পুরনো কাঠামো, সেই কাঠামো ভেঙে নতুন কাঠামোর দিকে ধাবিত হবে। বাংলাদেশের গ্রাফিতিগুলোতে যদি আমরা তাকাই, দেখবেন যে ছোট ছোট বাচ্চারা তারা রাস্তার পাশের দেয়ালে তারা লিখেছে বাংলাদেশ 2.0। এর অর্থটা হলো তারা বাংলাদেশকে নতুন করে পেতে চায়। এই যে নতুন করে পেতে চাওয়া এক বাংলাদেশ, তাকেই আমরা সেকেন্ড রিপাবলিক বলছি। আমরা এর মধ্য দিয়ে আমাদের ৭১-এর যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের কনসেপ্ট, তাকে আমরা ধারণ করতে চাই। এই ২৪-এর আন্দোলনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের বাইনারিগুলোকে ভেঙে দিয়ে সকলে রাজনৈতিক জনগোষ্ঠী আকারে পরস্পরের কাছাকাছি এসে একটি দেশ গঠনের আমরা কিভাবে কাজ করতে পারি, দেশের সকল নাগরিকের অধিকার এবং মর্যাদা কীভাবে সুরক্ষিত হতে পারে, সেরকম একটা রাজনীতি আমরা দাঁড় করাতে চাই। সেই জায়গা থেকেই আমাদের এই নতুন বাংলাদেশের চাওয়া। এটি আপনারা কবে চান? সেকেন্ড রিপাবলিক জাতীয় নির্বাচনের আগে পরে কোনো কি বিষয় আছে?
আমরা তো নতুন সংবিধানের দাবি জানিয়ে এসেছি। অবশ্যই একটা সেকেন্ড রিপাবলিক এর অর্থ হচ্ছে বাংলাদেশটাকে নতুন করে গঠন করা। এখন নতুন করে গঠন করার ক্ষেত্রে গাঠনিক সবথেকে বড় উপাদানটাই হচ্ছে সংবিধান, যেটাকে অনেকে গঠনতন্ত্রও বলে থাকেন। সেই গঠনতন্ত্র বা সংবিধান যে নামই আমরা বলি না কেন, এটা প্রণয়ন করতে গেলে আমাদের বাংলাদেশে বর্তমানে যে সংবিধান রয়েছে, বিএনপি বা অন্যান্য যে দলগুলো আছে, তারা সংবিধানের প্রশ্ন যখন আসে তখন তারা শুধুমাত্র সংস্কার প্রশ্নে গিয়েই তারা থেমে যান। কিন্তু নতুন একটি সংবিধানের যে বাস্তবতা আছে সেটা তারা প্রকারান্তরে স্বীকার করেন সংস্কারের মধ্য দিয়ে, কিন্তু সেটাকে তারা ভার্বালি স্বীকার করতে চান না। এই জায়গাটাতে একটা সংকট কিন্তু রয়ে গেছে। আমরা কিন্তু দেখি যে এখন যে সংবিধান আছে, এই সংবিধান অলরেডি 17টা বার কাটাছেঁড়ার মধ্য দিয়ে গিয়েছে, এবং এই সংবিধানের বেসিক স্ট্রাকচারের যে কনসেপ্ট থেকে শুরু করে নিয়ে হাইকোর্টে, আমাদের হায়ার কোর্টে বিভিন্ন সময়ে আমাদের এই সংবিধানের বিভিন্ন সংসদে চ্যালেঞ্জড হয়েছে, সেগুলো পরিবর্তন হয়েছে, আবার সেগুলো রিভিউ টিপও হয়েছে, অনেক কিছু কিন্তু এই সংবিধানের মধ্য দিয়ে হয়ে গেছে অলরেডি। তো তাতে করে এই সংবিধানের অধীনেই আবার একটি নির্বাচন করে সেই সংবিধানকে যদি সংস্কার করা হয়, তাহলে সেটা সামনের দিনে হাইকোর্টে গিয়ে চ্যালেঞ্জড হবে না, তার কোনো কিন্তু বাস্তবতা আমরা এখন থেকে নিশ্চিত করে বলতে পারি না। আবার একই সাথে আমরা মনে করি যে বাংলাদেশে একটা ফ্রেশ কনস্টিটিউশন দরকার। অর্থাৎ এখন যে কনস্টিটিউশন আছে, এই কনস্টিটিউশনের প্রত্যেকটা আর্টিকেলের সাথে দেখবেন যে ফুটনোট আছে। ফুটনোটে ভরপুর একটা সংবিধান। আমরা চাই না যে ফুটনোটে ভরপুর এমন জটিল একটা সংবিধান আমাদের জন্য থাকুক। আমরা 54 বছর পরে সুযোগ পেয়েছি এক নতুন করে দেশ করব, আর আমরা একটা ফুটনোটবিহীন নতুন সংবিধান আমরা পেতে চাই। নির্বাচনের আগেই চান, তার মানে আপনার কথা যদি আমি ভুল না বুঝি, আপনারা জাতীয় নির্বাচনের আগেই এটি ঠিক করতে চান, সেকেন্ড রিপাবলিক বা সংবিধান নতুন করে যেটি বিষয় সে বিষয়, রাইট? আমরা আসলে গণপরিষদের মধ্য দিয়েই সেকেন্ড রিপাবলিকের কনসেপ্টের দিকে আগাতে চাই। আচ্ছা, এখানে আমি আপনার প্রশ্ন ধরে একটু মঞ্জু ভাইয়ের কাছে যাব। মঞ্জু ভাই, আপনি শুনছিলেন এনসিপির সদস্য সচিবের কথা। আমি যদি একটু আপনাকে কয়েকটা তথ্য দিই, তারা যখন এর আগে প্রোক্লেমেশনের কথা বলছিল, সংবিধান বাতিলের কথা বলছিল, রাষ্ট্রপতির অপসারণের কথা বলছিল, তারা এইসব দাবিতে মাঠেও কথা বলেছে, গণমাধ্যমেও বলেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছে, কোনোটাই বাস্তবায়ন হয়নি। বিএনপি সরাসরি বাধা দিয়েছে, তারা তাদের সঙ্গে একমত হয়নি। এই সেকেন্ড রিপাবলিক যেটি বলছে, কতটুকু সম্ভব আপনার কি মনে হয়? একই সঙ্গে আরেকটি প্রশ্ন করে যাব, তারা বলছে জাতীয় নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন একসঙ্গে চায়। ইতিমধ্যেই সিইসি সরাসরি বলেছে যে তারা এই মুহূর্তে দুটি নির্বাচন একসঙ্গে করবার জন্য প্রস্তুত না। এটা তাদের দাবিগুলো কি মনে হয়? ধন্যবাদ রাকিব। আক্তার হোসেন এখানে আছেন, দর্শক মণ্ডলীকেও ধন্যবাদ। সেকেন্ড রিপাবলিকের কথা যেটা এসেছে সেটা হচ্ছে যে আমরা বলি না সাধারণত বইয়ের কথা কি বলি, যেটা দ্বিতীয় সংস্করণ, সেকেন্ড এডিশন বলি তো আমরা। আমাদের এখানে যেটা হয়েছে, যেটা 17 বার এই কনস্টিটিউশনটাকে আমরা বদল করেছি, কখনো কখনো একই জিনিস বদল করে আবার সেটাতে ফিরে গিয়েছি। এর বাইরে ধরেন আমরা যখন মানে ফার্স্ট রিপাবলিক যেটা আমাদের, যেটা প্রথম প্রজাতন্ত্রের ঘোষণাটা যেটা ছিল, সেটা আমরা সবাই কিন্তু বলছি যে সেই প্রজাতন্ত্র কিন্তু ফেল করেছে। কারণ যেই উদ্দেশ্য, যেই কথাগুলি লেখা হয়েছে, আমরা অনেক সময় শপথ করি না যে আমি এটা করব, তো এই শপথ যখন ভঙ্গ হয়, বারবার ভঙ্গ হয়, বারবার ভঙ্গ হয়, তখন আমরা তো বলি যে আসো একবার নতুন করে শপথ নেই। আমরা যখন একদম হতাশার মধ্যে নিমজ্জিত হই, তখন বলি না যে আসো আবার নতুন করে জেগে উঠি। এই সেকেন্ড রিপাবলিকের এসেন্সটা হচ্ছে এটাই, যে আমাদের দেশটা 50 বছরের যেই নানা ধরনের ব্যথা বেদনা, নানা ধরনের ভাঙা গড়ার মধ্য দিয়ে এগিয়ে এসেছে, এবং আমাদের সংবিধান কাটাছেঁড়া হয়েছে, এবং আমাদের রাজনৈতিক দলগুলোর ব্যাপারে আমরা বলি যে আমরা বারবার প্রতিজ্ঞা ভঙ্গ করেছি। সেজন্যই বলা হয় যে আসো আবার নতুন করে সব কিছু করা যায় কিনা, নতুন করে একটা রিপাবলিক ডিক্লারেশনের মাধ্যমে একটা নতুন সংবিধান হোক, একটা নতুন শপথে আমরা বলিয়ান হই। আর তাছাড়া জেনারেশনও তো চেঞ্জ হয়েছে। যেমন প্রথম জেনারেশনে যারা এই সংবিধান লিখেছিলেন, তারা কিন্তু তাদের মনস্তত্ত্বের আলোকে লিখেছেন। এখনকার জেনারেশন সংবিধান পড়তে গিয়ে সে কিন্তু অনেক কিছু বুঝতে পারছে না, ভাষাগত নানা। যেমন আমরা যখন আমাদের জমির দলিলগুলো পড়ি, হ্যাঁ, আপনি দেখবেন ভাষাগুলো বিদঘুটে। এই জেনারেশনে এই ভাষা বুঝবে না। আক্তার একজন লয়ার, সে ভালো বলতে পারবে। এই যে ট্র্যাডিশনাল অনেকগুলো বিষয় আছে যেগুলোকে আমরা বলছি যে চেঞ্জ করতে হবে। আপনারা যারা গণমাধ্যমে কাজ করেন, আপনি দেখবেন আপনার যন্ত্রপাতির মধ্যে সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন চলে আসছে, প্রোম্যাক্স, নানা ধরনের ব্যাপার আছে। তো এই পয়েন্ট অফ ভিউ থেকে আমি মনে করি যে সেকেন্ড রিপাবলিকের যে ডিমান্ডটা বা যে আশাটা, এটা একটা বাস্তব আশা, এটা একটা বাস্তব প্রত্যাশা। এখন সবসময় কিন্তু দেখবেন এই যে আমরা এখন ওই যে বলছেন প্রোম্যাক্স, আমি যখন ব্যবহার করতে যাই আমি কিন্তু খটকা লাগে, আমি কিন্তু পুরানো সিস্টেমের মধ্যে অভ্যস্ত। আমরা বেশিরভাগ লোকেরা নোকিয়া ফোন ব্যবহার করে অভ্যস্ত ছিলাম। এই যে নিউ জেনারেশনের নতুন ভার্সন যখন আমি ব্যবহার করতে যাই, নতুন আপডেট যখন নেয়,
তখন কিন্তু আমার কাছে একটু খটকা লাগে। তো ওল্ড ভার্সনের পলিটিক্যাল পার্টিগুলো কখনোই সেকেন্ড রিপাবলিককে অ্যাকসেপ্ট করতে চাইবে না, এবং চাইবে না বলে কিন্তু আজকে যে বিপ্লবটা হয়েছে বা গণ অভ্যুত্থানটা হয়েছে, কেন হয়েছে? যে আপনি আওয়ামী লীগ সেটাকে ধারণ করতে পারে নাই, বুঝতে পারে নাই, এবং নিউ জেনারেশনের ভাষা তাদের চাওয়াকে যখন অ্যাকোমোডেট করতে পারে নাই, তখন সেটা একেবারে বিদ্রোহের আকারে এসেছে, তখন সেটা গণ অভ্যুত্থানের জোয়ারে ভেসে গেছে। তা আমি যেটা মনে করি যে বিএনপি হয়তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে সেকেন্ড রিপাবলিককে ভয় পাচ্ছে। এখানে কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। এখানে কিন্তু আমি মনে করি যে বরং বিএনপিরও কিন্তু নিউ জেনারেশন পলিটিশিয়ানরা এসে গেছে, সামনে এসে গেছে, জি। বিএনপির বিরাট একটা জেনারেশন নতুন আসছে, এবং আমরা যখন তাদের সাথে কথা বলি, তারাও কিন্তু এটাকে মানে এটার সাথে অ্যাকোমোডেট করার মতো মেন্টালিটি তাদের মধ্যে তৈরি হয়েছে। এইটা যে একটা ভীতি, এটা আমরা যারা ওল্ডার ভার্সন আছি তারা যেরকম নতুন জিনিসের প্রতি ভয় থাকে, ঠিক আছে, আপনার পুরানো ক্যামেরাম্যানরা যেমন নতুন ক্যামেরা চালাতে গেলে একটু হেজিটেট করে, জি, জি। এইটাই হচ্ছে জাস্ট এটার ব্যাপার। আমি মনে করি কিন্তু আমার প্রশ্ন ছিল এটি কাটাতে পারবে কিনা নাগরিক পার্টি যারা বিএনপি যে এই হ্যাঁ, এখানে আমি একটা ভুল দেখি, যে ভুলটা সেটা হচ্ছে নতুন পুরাতনের দ্বন্দ্বে সাধারণত যেটা হয়, নতুনরা পুরাতনদেরকে একদম তুড়ি মেরে ফেলে দিতে চায়, আর পুরাতনরা বলে যে এই বাচ্চা ছেলেরা এরা কি বুঝে, মানে তারা তাদের পুরানো, এই জায়গায় একটা অ্যাকোমোডেশনের দরকার আছে। পুরাতনদেরকে বুঝতে হবে যে নতুনদের জন্য জায়গা ছেড়ে দিতে হবে, এটাই নিয়ম। ওই যে সুকান্তের কবিতা আছে না, যে আজকে যে শিশু এসেছে তার জন্য আমাকে ছেড়ে দিতে হবে। আবার নতুনদেরকে বুঝতে হবে যে পুরানোদের কিন্তু একটা অভিজ্ঞতার জায়গা আছে, তাদের কথাকে একদম ফেল না করা যাবে না। আমি দেখি যে বিএনপি এবং এনসিপির মধ্যে যে তর্কগুলো হচ্ছে, সেই তর্কগুলো আমার কাছে কখনো কখনো মনে হয় যে এখানে কেউ একজন একটা রেফারি দরকার আছে, যে বোঝানোর দরকার আছে, যে এনসিপিকে বোঝানোর দরকার আছে যে তোমরা অনেক বড় একটা সংগ্রাম বিপ্লব করেছো, ঠিক আছে, কিন্তু বিএনপিরও তো একটা বিরাট সংগ্রাম আছে, তাদেরও তো একটা 18-20 বছরের একটা লড়াই আছে, এটাকে তুড়ি মেরে উড়িয়ে ফেলা যাবে না, কারণ তারাও দীর্ঘ সময় ধরে সংগ্রাম করেছে। দুজনের মিশেল দরকার একটা। এইটাতে একটা এই ডিজলভ হয়ে যেটা আছে, এখানে একটা মনে করি আন্ডারস্ট্যান্ডিং এর দরকার আছে, একে অপরকে বোঝার দরকার আছে, আমি আবার ফিরবো মঞ্জু ভাই। মিউচুয়াল একটা রেসপেক্টের ব্যাপার আছে, সেটা খুব আচ্ছা হোসেন, একটু ছোট্ট করে জানবো, এবার পরবর্তী প্রশ্ন যাবো। আমি যেটি বলছিলাম মঞ্জু ভাইকে, যে বিএনপির কারণে আপনারা পুরনো কোনোগুলোই কিন্তু আপনারা এগোতে পারেননি, মানে এটি কি পারবেন কি মনে হয়? আমরা গণপরিষদের যে দাবির কথা বলেছি, সেকেন্ড রিপাবলিকের যে কথা বলেছি, নতুন সংবিধানের যে দাবির কথা বলেছি, এটা তো আমরা জনগণের কাছে আমাদের প্রস্তাবনা হাজির করেছি। সে প্রস্তাবনার সঙ্গে জনগণের একাত্মতার কথা আমরা সবসময়ই দেখতে পাই। সে জায়গায় বিএনপি যদি জনগণের বাইরে গিয়ে তাদের অবস্থানকে পোক্ত করতে পারে, তারা যদি রাষ্ট্রযন্ত্র যারা আছে তাদেরকে যদি চাপ দিয়ে ধরে, এবং তারা যদি এই আমাদের যে দাবিগুলো আছে তার বাইরে গিয়ে শুধুমাত্র জাতীয় নির্বাচনের দিকেই ধাবিত করে জাতিকে, সেক্ষেত্রেও এনসিপি কিন্তু প্রস্তুত, তারা কিন্তু জাতীয় নির্বাচনে যেতে চায়। এবং আমরা কিন্তু তখন পরিষ্কার করে বলবো যে আমরা জাতীয় নির্বাচনে যাচ্ছি এই উদ্দেশ্যে, যদি আমরা সংখ্যাগরিষ্ঠতা পাই তাহলে আমরা সেই সংসদকেই আমরা গণপরিষদে কনভার্ট করব। আবার একই সাথে আমরা যদি সংখ্যাগরিষ্ঠতা না পাই, আমরা যদি সংসদে আমাদের আসন কমিয়ে আসে, সেক্ষেত্রে আমরা গণপরিষদের যে দাবি, সে দাবিতে আমরা আমাদের আন্দোলন করব। আমরা জনগণেরকে সাথে নিয়ে আমাদের এই দাবিটাকে আমরা বাস্তবায়ন করতে চাই। আপনার ছাড় দিতে প্রস্তুত রয়েছেন আর কি, জনগণের দাবির সাথে একাত্মতা পোষণ করেছি। আপনি এর আগে বলছিলেন যে সুশাসন, আপনি বলছিলেন যে আগের সরকারের নানা সংকট আমরাও দেখেছি, আগের সরকার নানাভাবে দেশকে পিছিয়ে নিয়ে গেছে। তো সেই আগের সরকারের বিরুদ্ধে যে নানান অভিযোগ ছিল, এই অভিযোগগুলো আপনাদের দিকে কিন্তু এখন আসছে আক্তার। আমরা কিছু অভিযোগের কথা আমি বলি, সত্য মিথ্যা আমরা জাজমেন্ট যাচ্ছি না। আজকে আপনি দেখেছেন টেলিভিশন কিংবা সামাজিক যোগাযোগের মাধ্যমে কিছু খবর এসছে যে কিছু আউটসোর্সিংয়ের যে নিয়োগ বা সেখানে লোক প্রদান করা, সেক্ষেত্রে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের রেফারেন্সে 2 জন, একজন একান্ত সচিবের রেফারেন্সে 22 জন, এবং আপনাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ছিলেন, বর্তমান যিনি একজন উপদেষ্টা আসিফ মাহমুদ, তার সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেনের নামে 30 জনের সুপারিশ, আপনাদের একজন সমন্বয়ক সাবেক তৌহিদের নামে 6 জনের সুপারিশ, আপনাদের বর্তমান এনসিপির সম্ভবত যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, তারও সুপারিশ সেখানে ছিল। মানে আপনাদের দাবিটি কিন্তু ছিল কোটার নাকি মেধা, এই দাবি এটি আপনাদের মূল স্লোগান ছিল। এখানে কি আবার সেই কোটায় ফিরে যাচ্ছে কিনা এনসিপি, নাকি কোনো ষড়যন্ত্র? এটি আমরা যখন আমাদের আন্দোলন পরিচালনা করেছি তখন মেধার ভিত্তিতে যাতে দেশ পুনর্গঠন হয় এবং সরকার যে চাকরিগুলো আছে সে চাকরিগুলোতে যাতে মেধাবীরা মূল্যায়িত হয়, সে দাবিটাই আমরা জানিয়ে এসেছি। এবং একই সাথে এই যে আউটসোর্সিংয়ের যে চাকরিগুলো আছে সেই জায়গাটাতে খুব সম্ভবত কোনো পরীক্ষা টরীক্ষা অনুষ্ঠানের কোনো সিস্টেম নেই, এবং খুব সম্ভবত আমি যতটুকু এখন পর্যন্ত রাষ্ট্রকে বুঝেছি যে তারা কোনো একজন ঠিকাদারকেই দায়িত্বটা দিয়ে থাকেন, এবং
তার মাধ্যমে এই মানুষগুলো নিয়োগ পেয়ে থাকেন। তো এক্ষেত্রে আমাদের যাদের নামের ব্যাপারে দেখা গেছে, আমি যদিও এখন পর্যন্ত নিশ্চিত নই, কারণ তাদের কারোর সাথে আমার এই ইস্যুতে এখন পর্যন্ত কথা হয়নি, যদি এরকমটা হয়ে থাকে যে যদি সরকারি কোনো বিধি তারা ভঙ্গ করে থাকেন এবং যে বিধি ভঙ্গ করার মধ্য দিয়ে আমাদের আন্দোলনের যে স্পিরিট যেটা আছে সেটা নস্যাৎ হয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই আমরা তাদের ব্যাপারে দলীয় ব্যবস্থা নেব। কিন্তু যদি ব্যাপারটা এরকম হয়ে থাকে যে শুধুমাত্র তারা যে কাজটা করেছেন সেই কাজটা বিধিগতভাবে কোনোভাবেই অন্যায় নয় এবং বিধিগতভাবে সেটা অবৈধ নয়, আইন বহির্ভূত নয়, কিন্তু তাদের এখানে সুপারিশ ছিল, এই কারণেই যদি তাদের ব্যাপারে যদি একটা মিডিয়া ট্রায়ালের আয়োজন হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আমরা বলবো যে এই জায়গাগুলোতে আমাদের প্রত্যেক পক্ষকেই সহনশীলতার পরিচয় দিতে হবে। মানে কি মনে হচ্ছে, মানে তার মিডিয়া কি কোনো ট্রায়ালের চেষ্টা করছে বা ষড়যন্ত্র চলছে কিনা আপনাদের বিরুদ্ধে, এমন কি কোনো? আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে যারা মিডিয়াতে যারা আছেন, মিডিয়ার অনেক ক্ষেত্রেই এখন সব কিছু যে নতুন বাংলাদেশের সব কিছুকে মিডিয়ার সবাই আত্মস্থ করে ফেলতে পেরেছেন বিষয়টা এরকম নয়। অনেকগুলো ক্ষেত্রেই আছে যে জায়গাগুলোতে আমরা দেখেছি যে মিডিয়ায় এমনভাবে অনেক কিছু নিউজগুলো আসছে যে নিউজগুলো কিছু সময় পরে সেটার আর অস্তিত্ব থাকে না। কেন থাকে না সেটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখি যে আমাদের পক্ষ থেকে আমরা আমাদের আত্মপ্রকাশের সময়টাতে আমরা দেখলাম যে আমাদের একজন সংগঠক আব্দুল আল বাবুন ফয়সাল, যার বাড়ি ভোলাতে, তার ব্যাপারে একটা নিউজ হলো যে তিনি আওয়ামী লীগের দোসর। কিন্তু আমরা জানি যে দীর্ঘ সময় ধরে এই ক্যাম্পাসে 6টা বছর ধরে আমরা তার সাথে একসাথে আন্দোলন সংগ্রাম করেছি। এটা সত্য যে তার ভাই তারা আওয়ামী লীগের, বা তার এক ভাই তিনি বিএনপিতেও আছেন, কিন্তু তিনি পার্সোনালি তিনি সবসময় ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছেন। কিন্তু পত্রিকায় নিউজ হলো তার ব্যাপারে যে তিনি আওয়ামী লীগের দোসর, আওয়ামী পরিবারের সন্তান, আওয়ামী লীগ, এইভাবে তাকে চিত্রায়িত করা হলো। এখন তার ভাই আওয়ামী লীগ এবং খুবই নিকৃষ্ট আওয়ামী লীগ, এবং কিন্তু তিনি পার্সোনালি আমাদের সাথে সবসময় দেশের আমাদের পক্ষেই পক্ষে ছিলেন, কাজ করেছেন। তার এই পরিবার হয়তো ব্যাপারে অন্য দল যখন করতে নিউজটা পারে। হলো তখন এই বিষয়টাকে আমরা মিডিয়ার সহযোগিতা বা কি হিসেবে আমরা এটাকে চিত্রিত করতে পারি, এই জায়গাগুলোতে আমরা মনে করি যে যারা মিডিয়াতে আছেন তাদেরও নিউজ করার ব্যাপারে সংবেদনশীল থাকা দরকার, এবং একই সাথে কোন বিষয়টা আসলেই অন্যায় সেটা জাতির সামনে পরিষ্কার হওয়া দরকার। জি, যদি একদম। আমাদের কাছেও সেটা পরিষ্কার হয়, সেক্ষেত্রে আমরা দলগতভাবে মঞ্জু তাদের ভাই, ব্যাপারে আখতার ব্যবস্থা হোসেন নেব। বলেছে যদি এমন মনে হয় যে তারা বিধি বহির্ভূতভাবে সুপারিশ করে থাকেন, সেটি তারা দলীয় ব্যবস্থা নেবেন। তাদের দলের যে প্রধান তার বিরুদ্ধেও কিন্তু অভিযোগটা আছে, আহ্বায়ক নাহিদ ইসলাম, সাবেক উপদেষ্টা, কি মনে হয় পারবে যদি এরকম প্রমাণ হয়? দেখেন, পুরাতন রাজনৈতিক বন্দোবস্তে আমাদের যে তদবির একটা বড় একটা বিষয়, আমরা দেখি যে মন্ত্রীরা উপদেষ্টারা একটা বিরাট সময় তদবির নিয়ে থাকে, এবং সে তদবির আমরাও করি। কেন করি? আমাদের কাছে ধরেন একজন মানুষ আসলো, এসে বললো যে ভাই আমি বঞ্চিত হয়েছি, আমি এই নানাভাবে চাকরিতে অপদস্থ হয়েছি, ইত্যাদি ইত্যাদি। তো তখন বললে আমরা স্বাভাবিকভাবেই, একটা লোক যখন আমাদের কাছে আসে আমরা যে সেটার জন্য হয়তো সুপারিশ করি। যেমন আমি তো দেখেছি, যেমন বিএনপির বহু লোকদেরকে দেখেছি, জামাতের বহু লোকদেরকে দেখেছি, আরও অন্যান্য রাজনৈতিক দলের, এবং আমি তো বলেছি যে আমাদেরকে অনেক কিছুতে আমরা হয়তো উপদেষ্টাদের কাছে সুপারিশ করি, ফোন করি, সরকারি কর্মকর্তাদের কাছে ফোন করি। এখন এই যে সুপারিশ করার পদ্ধতিটা আমাদের প্রশাসনিক ব্যবস্থা এমন হয়েছে, আপনার একটা জেনুইন, আপনি একটা উদাহরণ দেখাতে পারবেন না যে জেনুইন আপনার কাজটা হয়। আপনি ধরেন মানে একেবারে মানে যৌক্তিকভাবে আপনার প্রাপ্য, সেটার জন্য আপনাকে তদবির করতে হবে। এই জন্য যে এই যে সংস্কৃতিটাই ওরকম হয়ে গেছে। রাষ্ট্র কাঠামোটা এমনভাবে নষ্ট হয়েছে। এখন ধরেন, হ্যাঁ, আমি জানি না, হয়তো আক্তার আরও বলতে পারবেন, আমি কিন্তু জানি যে এরকম অনেকে সুপারিশ করেছেন, এবং এটা সত্য। আমি মানে এতই আত্মবিশ্বাসী যে আমি বলতে পারি আপনি এরকম উপদেষ্টাদের 10টা সুপারিশ, মানে ছাত্র ওই সমন্বয়কদের আপনি 20টা সুপারিশ পাবেন। তো সেই সুপারিশের মধ্যে হয়তো দেখবেন তারা 5টা তার নিজের সুপারিশ, আর 3টা হয়তো অন্য দলের লোকেরাও তাকে গিয়ে বলেছে ভাই তুমি একটু বলে দাও, করে দাও, ইত্যাদি। অন্যদের চাপে দিতে হয়েছে। আমাদের সমাজের এই যে পদ্ধতিটা চালু আছে, এবং সুপারিশ ছাড়া, তদবির ছাড়া, আপনার একটা ফোন করা ছাড়া, দাঁড়িয়ে থাকা ছাড়া যে কাজ হয় না, এটা বাস্তবতা। সেই বন্দোবস্ত তো ভাঙতে চাচ্ছে এনসিপি, আমরা তো সেটাই বলছিলাম। এটা কিন্তু এনসিপির, এই যে আপনি যেটা কথা বলেছেন, আমরা কিন্তু এনসিপির মধ্যে নতুন বন্দোবস্তের জায়গায় বক্তব্য যত বেশি দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে নতুন বন্দোবস্ত তৈরির জায়গাটায় আমরা একটু ঘাটতি দেখতে পাচ্ছি। যে বিষয়টা নিয়ে আমরা হয়তো কখনো কখনো সমালোচনাও করি, কখনো কখনো আমরা বলছি যে আমরা কেন পুরাতন রাজনৈতিক বন্দোবস্তে যাব। ধরেন আমরাও রাস্তা বন্ধ করে মিটিং করেছি, এনসিপিও রাস্তা বন্ধ করে মিটিং করছে, তাহলে তো একই
মানে জি মঞ্জু ভাই, আমি আপনার কথা একদমই বুঝতে পেরেছি। আচ্ছা, আমি মঞ্জু ভাইয়ের এই কথাটা ধরে আপনার কাছে জানতে চাই, এনসিপির রাজনৈতিক বন্দোবস্তের কথাই হলো কিন্তু সেকেন্ড রিপাবলিক। আপনি বলছেন যে সেকেন্ড রিপাবলিক হবে। সেক্ষেত্রে পুরনো যে সংস্কৃতি, রাস্তা বন্ধ করে মিছিল, মিটিং কিংবা বিশাল আয়োজন করে ইফতার, বিভিন্ন গ্রুপের কাছ থেকে টাকা নিয়ে বা ডোনেশন নিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে ইফতার করা, এটি কিন্তু পুরাতনদের দল। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এরা কিন্তু এই কালচারগুলো করে আসছে। এনসিপিও কি সে একই দিকে এগোচ্ছে? আমি সূত্র জানবো। তবে দর্শক, তার আগে ছোট একটি বিরতি, ফিরছে একটু পরে, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পরে। কথা বলছিলাম সমসাময়িক বিষয় নিয়ে। আলোচনার বিষয়ে প্রশ্নের তীর। আমরা ছিলাম এনসিপির সদস্য সচিব আখতার হোসেন আপনার কাছে। যেটি মূল প্রশ্ন, যে আপনারাও সেই আওয়ামী লীগ, বিএনপি, জামাতের পথেই হাঁটছেন কিনা? মিছিল মিটিং করছেন কিংবা রাস্তা আটকে আপনারা সম্মেলন করছেন কিংবা বিশাল টাকা খরচ করে রাজনীতিবিদদের জন্য ইফতারের আয়োজন করছেন, আবার মাটিতে বসিয়ে শহীদদের স্বজনদের নিয়ে ইফতার করছেন, এটিও একটি বৈষম্য কিনা? সব মিলিয়ে মানে যে মানুষের যে আকাঙ্ক্ষা ছাত্র জনতার কাছে, সে আকাঙ্ক্ষা থেকে মানুষ মানে আপনাদের এগুলো দেখে কষ্ট পাচ্ছে কিনা, কি মনে হয়? বাংলাদেশে দীর্ঘ সময় ধরে যে রাজনীতি চলে আসছে, আমরা এই রাজনৈতিক সংস্কৃতির আমরা পরিবর্তনের কথা বলেছি। বাংলাদেশে যে কোনো একটা জায়গায় রাজনীতি যারা করতে যাচ্ছে, যারা বিরোধী দলে থাকতেছেন, তাদের উপরে যে জুলুম নিপীড়নগুলো হয়, এখান থেকে উত্তরণের একটা কথা আমরা বলেছি। বাংলাদেশে জনগণের পক্ষে, জনগণের স্বার্থের যে পলিসি নির্ভর রাজনীতি, সেরকম একটা রাজনীতি যাতে বাংলাদেশে তৈরি হয়, সেই একটা রাজনীতির কথা আমরা বলেছি। সেক্ষেত্রে এখানে প্রশ্ন আসতে পারে যে আমরা যখন বাংলাদেশের আবহমানকাল ধরে চলে আসে যে রাজনৈতিক সংস্কৃতিগুলো আছে, তার কতটাকে আমরা আমাদের কাছে আত্মস্থ করতেছি এবং কতটাকে আমরা আমাদের থেকে আমরা দূরে সরিয়ে দিচ্ছি। আমরা আমাদের রাজনীতিতে আমরা কিন্তু এটা বলছি যে নেতাকে অবশ্যই জবাবদিহিতার মধ্য দিয়ে যেতে হবে, এবং এটা আমরা কথার কথা হিসেবে বলছি না। আমরা আমাদের নেতৃত্বের ক্ষেত্রে আমরা খুবই প্রতিজ্ঞাবদ্ধ যে আমাদের নেতৃত্বের কারো প্রতি বা আমাদের কর্মীদের কারো প্রতি যদি কোনো অভিযোগ আসে, সেক্ষেত্রে আমরা তাকে জবাবদিহিতার মুখে নিয়ে আসতে চাই। পুরনো রাজনৈতিক দলগুলোতে এই আলাপটাই আপনি দেখতে পাবেন না। এবং একই সাথে আমরা কিন্তু একক নেতৃত্বের বদলে আমরা কিন্তু নেতৃত্বের সমাহারের কথা আমরা বলেছি, যাতে ক্ষমতা কারো কাছে কক্ষিগত করে না থাকে। একটা দল যাতে গণতান্ত্রিকভাবে ফাংশন করতে পারে, গণতন্ত্রের যেন ছোঁয়া থাকে, সেই কথাটা আমরা বলেছি, যেটা অন্য কোনো রাজনৈতিক দলগুলোতে আপনি পাবেন না। এখন বাংলাদেশে দীর্ঘ সময় ধরে ইফতারের একটা কার্যক্রম রমজান মাস ঘিরে হয়ে থাকে। অন্যান্য রাজনৈতিক দলগুলো এই কার্যক্রমটা করছে, আমরাও এটা করছি। সেক্ষেত্রে রাজনীতিবিদদের সম্মানে ইফতারের আয়োজনের কথা হয়, ডিপ্লোমেটদের সম্মানে ইফতার হয়, ব্যবসায়ীদের সম্মানে ইফতার হয়। এর পাশাপাশি কিন্তু আপনারা দেখবেন যে আমরা যারা এনসিপিতে আছি, আমরা যারা আছি, আমরা তো দৈনিক এই ইফতারগুলো করছি না। দৈনিক আমাদের অফিসে যে ইফতারটা হয়, সেটা খুব সাদামাটা ইফতার। এবং একই সাথে আমাদের নেতাকর্মীদের একটা অংশ প্রত্যেকটা দিন আমাদের গণমানুষের জন্য একটা ইফতারের কর্মসূচি আছে, সে কর্মসূচিতে তারা অংশগ্রহণ করছেন এবং তাদের সাথে ইফতার করছেন। বা ঢাকা শহরের বিভিন্ন থানায়, বিভিন্ন জোনে আমাদের ইফতারগুলো হচ্ছে, সেখানে আমরা ইফতার করছি। এখন কোনো একটা পলিটিক্যাল কালচার যেটার একদিন মাত্র আমাদের সেটাতে অংশগ্রহণ, এটা কিন্তু আমাদের গোটা মাসের অংশগ্রহণ না। গোটা মাসটাতে আমরা সাধারণের মতো করে আমাদের যে সামর্থ্য, সেই সামর্থ্যের মধ্য থেকে আমরা আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করছি। এবং একই সাথে আমরা পুরনো যে রাজনৈতিক ধারাগুলো আছে, তার বাইরে গিয়ে পূর্বে আমি যে কথাগুলো বলেছি, এমন কিন্তু নেতৃত্বের কথা আমরা কিন্তু চিন্তা না, কিন্তু করছি। ইফতারে কি আপনারা পুরনো রাজনৈতিক ধারার বাইরে যেতে পারলেন? ইফতারের যে ক্ষেত্রটা বাংলাদেশের, আপনারা যদি বলা হয় অর্থের মানে কোথায় সোর্স, সে অন্যান্য রাজনৈতিক দলগুলো যেভাবে এটা নিয়ে অবশ্যই বড় বড় দলগুলোর কাছ থেকে ব্যবসায়ী প্রতিষ্ঠানের টাকা নিয়ে করে আয়োজন করছি, জি, সেই ইফতারগুলোর আয়োজন যখন আমরা করছি, আমরা কিন্তু খুব স্পষ্ট করে বলছি যে আমাদের সদস্যদের চাঁদা এবং আমাদের যারা শুভাকাঙ্ক্ষীরা যারা আছেন, তাদের ডোনেশনের মধ্য দিয়েই ডায়াসপোরাতে অনেকেই বিদেশে আছেন, অন্যরা কিন্তু এভাবে চলে, যারা শুভাকাঙ্ক্ষীদের চাঁদা দিয়ে চলে, তাদের অনুদানের ভিত্তিতে আমরা এটা চলছি। এখনো পর্যন্ত অন্যান্য যে দলগুলোর ব্যাপারে যদি আমরা বলি আর কি, সেক্ষেত্রে চাঁদার যে বিষয়টা বলা হয়, চাঁদা এবং অনুদানের মধ্যে বেসিক একটু পার্থক্যের জায়গা আছে। কাউকে কি বাধ্য করে তার কাছ থেকে টাকা নিয়ে আসা, যে টাকা না দিলে তাকে ব্যবসা করতে দেওয়া হবে না, কিন্তু এটি মনে হয় না যে অনুদান যখন নিচ্ছেন সেটা পরবর্তীতে আপনার কাছে সুবিধা চাইবে এটার বিনিময়ে। অনেকেই আছেন যারা আমাদের থেকে, যারা আমাদের কন্ট্রিবিউট করেন, তারা আমাদের থেকে বাংলাদেশপন্থী একটা রাজনীতি প্রত্যাশা করেন। এর অতিরিক্ত
দেশের মানুষের কল্যাণের অতিরিক্ত তাদের কোনো প্রত্যাশার জায়গাটা থাকে না না। মঞ্জু ভাই, এখানে মঞ্জু ভাই, এই যে মানে যে অনুদান নিয়ে কিছু একটা করা, যে দিবে সেটি হোক যে বড় গ্রুপই হোক, আমরা নাম যদি মেনশন নাও করি, মানে সে তো কোনো একটা কিছু পাওয়ার উদ্দেশ্যেই অনুদানটা দিবে নাকি? না আপনারাও যদি রাজনীতি করেন আপনারাও নিশ্চয়ই নেন। এখন তো আওয়ামী লীগকে কেউ অনুদান দিবে না, এখন অনুদান দিবে কাদেরকে? এখন আমরা যখন দেখি যে হ্যাঁ, আপনি যদি দেখেন ছাত্রদেরকে যখন কঠিন সময় ছিল তখন কিন্তু অনুদান দেওয়ার লোক খুব ছিল না। তখন খুব কষ্ট করে একটা মোবাইল ফোন চালানো, তাদের একটা বাসার স্থানের ব্যবস্থা করা, তাদের একটা, যেমন অনেকে মেসে থেকে পড়াশোনা করতে হয়েছে, কষ্ট করতে হয়েছে, হোস্টেলে থাকতে হয়েছে। আমার মনে আছে যে ওরা যখন প্রথমবার আপনার 18 সালে যখন কোটা সংস্কার আন্দোলন করছিল, তখন কিন্তু একটা বিদেশি সংস্থা, একটা মানবাধিকার সংস্থা, আমিও ছিলাম সেই আলোচনার মধ্যে, যেখানে বলা হচ্ছিল যে ছাত্ররা হলে থাকতে পারছিল না। তখন কিন্তু ওই মানবাধিকার সংস্থা প্রত্যেক ছাত্রের জন্য একটা অনুদান দিয়েছিল যে তারা যাতে অন্তত একটা বাসায়, প্রাইভেট বাসায় থাকতে পারে। তো এটা নিয়ে কিন্তু পরে কথাও হয়েছে। কথা হচ্ছে আপনাকে অনুদান দিচ্ছে কখন, আপনার সুদিনে না আপনার দুর্দিনে? আপনার সুদিনে কারা দিচ্ছে, দুর্দিনে কারা দিচ্ছে, তাদের মধ্যে পার্থক্য আছে কিনা, এগুলো একটা দেখার বিষয়। বাস্তব কথা হচ্ছে আসলে নতুন বন্দোবস্ত বলতে আমরা কি বুঝি? আপনি যদি ইফতার করলেন কিনা, ওইদিকে কাপড় পরলেন কিনা, হেলিকপ্টারে চললেন কিনা, এটাকে আমি নতুন বন্দোবস্তের জায়গায় বুঝি না। নতুন বন্দোবস্তের জায়গায় বেসিক্যালি 2-3টা জিনিসকে হাইলাইট করতে হবে। একটা হচ্ছে গণতান্ত্রিক চর্চা দলের মধ্যে করা, যেটা অন্যান্য সব দলে নাই। এনসিপি যদি বলে যে আমাদের দলে আছে, যেমন আমরা এবার আমাদের কাউন্সিল করেছি, আমরা অনেক সাধুবাদ পেয়েছি সেটাতে। তো এরকম, অর্থাৎ আপনার গণতান্ত্রিক চর্চাটা রাখা। 2 নম্বর হচ্ছে আপনার স্বচ্ছতার জায়গাটা রাখা। কারণ আপনি বাইরে যতই কথা শুনেন অসুবিধা নাই, কালকে যদি আপনার মধ্যে ধরেন আমরা 3 জন মিলে একটা দল করছি, আমরা একটা জায়গা থেকে অনুদান পাচ্ছি, সেই অনুদানটা আমার দলের মধ্যে অস্পষ্ট থাকলো, কালকে যখন আমার সাথে আপনার বিভেদ হবে তখন কিন্তু আপনি প্রকাশ করে দিবেন। আপনার মনে আছে যে গণ অধিকার পরিষদে যখন ঝামেলা হলো তখন কিন্তু নুরুল হক নূরের বিরুদ্ধে কিন্তু অভিযোগ দিয়েছে কে? ফারুকরা না, স্বয়ং আপনার রেজা কিবরিয়া অভিযোগ তুলেছে। যখন দলের মধ্যে থেকে অভিযোগ তুলবে তখন তো মানুষ বিশ্বাস করবে। এখন আমরা অনেক কথা বলতে পারি, অনেক অভিযোগ দিতে পারি, বা এটা আমরা প্রমাণ করতে পারবো না, কিন্তু কালকে যখন নিজেদের মধ্যে দ্বন্দ্ব হয়ে কেউ না কেউ বলবে যে টাকাটা অমুক জায়গা থেকে এসেছিল, এই টাকাটা আমরা, তখন কিন্তু দলের আর ভিত্তি থাকবে না। সেই জন্য বলছি যে নতুন বন্দোবস্ত বলতে গণতান্ত্রিক চর্চাটাকে প্রাধান্য দেওয়া দরকার, দলের আর্থিক স্বচ্ছতার জায়গাটাকে রাখা দরকার। 3 নম্বর হচ্ছে জবাবদিহিতা। এই যে নেতৃত্বের সমালোচনা আমরা শুনবো, সমালোচনার জবাব দিব, এই জায়গাটা প্র্যাকটিস করতে হবে। তা আমি আশা করি যে এনসিপি এই জায়গাগুলোতে সচেতন থাকবে, সতর্ক থাকবে। আমি আপনার এই কথার সূত্র ধরে একটু আক্তারকে জানতে চাই। আক্তার, এই যে বলছিলাম মঞ্জু ভাই যে দলের মধ্যে থেকে কেউ যদি গিয়ে কথা বলে, তো আপনাদের দলের মধ্যে কেউ কথা বলেনি, কিন্তু আপনাদের দল থেকে আমরা দেখলাম যে জাতীয় নাগরিক কমিটি থেকে, পার্টি না কমিটি থেকে কয়েকজন বেরিয়ে গেছে কিনা আমরা সেদিকেও না যাই, তারা আরেকটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম করছে, তারা বলছে অরাজনৈতিক প্ল্যাটফর্ম, এবং তারা আপনাদের একজন, আমি যতদূর জানি নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ছিল, একজন যুগ্ম সদস্য সচিব ছিল, আরও কারা কারা আমরা সেটি এত জানি না। তো তারা কি নাগরিক কমিটিরই আরেকটি কোনো প্ল্যাটফর্ম খুলছে আপনাদের সাথে একত্রতা হয়ে? বিষয়টি কি, যেহেতু এই মুহূর্তে নাগরিক কমিটি নাই আমি যতদূর জানি, কারণ আপনারা বলেছিলেন 28 তারিখ যে আগামী 15 দিন আপনারা 4 জন থাকবেন, 15 দিন পেরিয়ে গেছে, আপনারা যদিও এখনো কোনো অর্গানোগ্রাম দেননি, আমরা ধরেই নিচ্ছি যে সেই কমিটি আর নেই। তার মানে জাতীয় নাগরিক কমিটি এখনো পর্যন্ত তার কিন্তু প্রায় 70 জনের মতো সদস্য জাতীয় নাগরিক কমিটিতে আছেন সেন্ট্রালি, এবং আরো অনেকেই এটার সঙ্গে কার্যক্রমের সাথে যুক্ত হচ্ছে। আপনারা কিন্তু নেই আর আপনাদের যে ঘোষণা অনুযায়ী। এবং আমরা যারা জাতীয় নাগরিক পার্টিতে চলে এসেছি, আমরা বলেছি যে আমাদের চলে আসার সঙ্গে সঙ্গে জাতীয় নাগরিক কমিটিতে আমাদের পদের বিলুপ্তি ঘটবে, এবং আমরা সেখান থেকে আমাদের এই ট্রান্সফরমেশনটা এইভাবে সংগঠিত করব। সেক্ষেত্রে নতুন একটা কমিটি বা নতুন একটা, আমরা সেটা নিয়ে আলাপ আলোচনা করছি, সেটা নিয়ে আমাদের 17 দিন পেরিয়ে গেছে, আমাদের আলাপ আলোচনা চলছে এখন পর্যন্ত। এখন বিষয়বস্তু হলো যে আমাদের নাগরিক কমিটিতে যারা ছিলেন তাদের মধ্য থেকে নানা ধরনের মানুষ আমরা একখানে হয়েছিলাম, নাগরিক পার্টিতেও নানা ধরনের মানুষ আমরা এখানে একত্রিত হয়েছি, একটা রাজনীতি নির্মাণের আমরা কথা বলছি। যাদের রাজনৈতিক ভীষণ আলাদা, যারা নতুন রাজনীতি করতেছেন, তাদের রাজনীতি করার ক্ষেত্রে তো আমরা বাধা দেখি না। সেক্ষেত্রে তাতে যারা আলাদা হয়েছেন, নতুন প্ল্যাটফর্মের কথা ভাবছেন, তাদের মতামত
তারাই সব থেকে ভালো ওটা বলতে পারবেন যে কেন তারা আলাদা করে তাদের নতুন প্ল্যাটফর্মের লক্ষ্য উদ্দেশ্যের জায়গাগুলো কী হতে পারে। কিন্তু আমরা মনে করি যে যে কোনো নাগরিকেরই যে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতার ভিতর দিয়ে যাবার অধিকার রয়েছে। সে রাজনৈতিক সংশ্লিষ্টতা যদি বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়, তাহলে কারোরই সে বিষয়ে বাধা দেওয়া বা হস্তক্ষেপ করবার অধিকারটি থাকতে এখানে আরেকটি কথা আসছে যে এই মানে জাতীয় নাগরিক পার্টিতে অনেকটা বলা হচ্ছে ছাত্র শক্তিরই একটি নতুন রূপ। যারা ছাত্র শক্তিতে ছিলেন তারাই সব বড় বড় পদ পাচ্ছেন, অন্যদেরকে একটু গুরুত্বহীন করে রাখা হচ্ছে। এটিও কি ঠিক? গণতান্ত্রিক ছাত্র শক্তিতে আমরা যারা ছিলাম, আমরা সংখ্যায় ছিলাম খুবই অল্প। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সেন্ট্রাল কমিটি মিলিয়ে আমরা ছিলাম 54 জনের মতো, এবং তার মাঝে থেকেও 2-1 জনকে বহিষ্কার বা অব্যাহতি দেওয়া হয়েছিল। এবং আপনি দেখবেন যে জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে আমরা এখন আছি প্রায় 217-16 জনের মতো মানুষ। অর্থাৎ আমরা যদি গণতান্ত্রিক ছাত্র শক্তির সকল জনশক্তিকেও যদি আমরা নাগরিক পার্টিতে নিয়ে থাকি, তারপরেও না, কিন্তু মূল চেয়ারগুলোতে মানে আপনারাই আছেন, নাগরিক চতুর্থাংশের বেশি এটাকে কভার করে। না, কিন্তু ছাত্র শক্তির যারা ছিলেন মূল চেয়ারে তারাই বসে আছেন এখন নাগরিক পার্টিতে। গণতান্ত্রিক ছাত্র শক্তিতে যারা ছিলেন তাদের সবাই কিন্তু জাতীয় নাগরিক পার্টিতে আসেন নাই, কারণ তাদের আসলে আসবার বয়সটা তেমন একটা হয়ে ওঠে নাই। এখন অনেকেই আছেন যারা ছাত্র সংগঠন বা ছাত্র রাজনীতির সঙ্গেই নিজেদেরকে সম্পৃক্ত রাখছেন। সে জায়গা থেকে গণতান্ত্রিক ছাত্র শক্তি নয়, বরং অভ্যুত্থানের নেতৃত্ব, একই সাথে যাদের সামাজিক গ্রহণযোগ্যতা রয়েছে, রাজনৈতিক গ্রহণযোগ্যতা রয়েছে, এবং আমরা আমাদের ইন্টারনাল পরিসরে আমাদের নাগরিক কমিটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকলের সঙ্গে আমরা আলাপ আলোচনার ভিত্তিতে আমরা আমাদের নেতৃত্বগুলো নির্বাচন করেছি। এই জায়গায় পূর্বতন রাজনৈতিক যে পরিচয় সেটাকে আমরা বিবেচনায় রাখিনি, বরং একজন মানুষ তার ব্যক্তিগত সামর্থ্যের জায়গা এবং তার নেতৃত্বের গুণাবলী, তার সমাজে তার গ্রহণযোগ্যতা, এই সব কিছুকে বিবেচনায় নিয়েই কিন্তু জাতীয় নাগরিক পার্টির কমিটিটা গঠন করা হয়েছে। এই কমিটিতে আমরা যদি দেখি আর কি যে উপরের দিকে যে মানুষগুলো আছেন, এই মানুষগুলো কয়জন হবেন এটা আপনারা অনুসন্ধান করে দেখেন যারা ছাত্র শক্তি থেকে এসেছেন। কিন্তু ব্যাপারটা হলো এরকম একটা আবহ তৈরি করে রাখা হয়েছে যে ছাত্র শক্তিতে যারা ছিলেন তারাই সব কিছুতে হয়তো আছেন। বিষয়টা কিন্তু এরকমটা মোটেও নয়। কারণটা হলো যে ছাত্র শক্তি যখন আন্দোলন শুরু হয় সেই সময়টাতেই নিজের কার্যক্রমকে আন্ডারগ্রাউন্ডে নিয়ে গিয়ে ছাত্র শক্তি তার কার্যক্রমকে আন্ডারগ্রাউন্ডে নিয়ে গিয়ে বরং যেটা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম সেটাকে বিকশিত হতে সাহায্য করেছে। এবং এই যে 158 জন সমন্বয়ক ছিলেন, তাদের কতজন হবেন ছাত্র শক্তির? কিন্তু হ্যাঁ, এটা সত্য যে গণতান্ত্রিক ছাত্র শক্তির যারা নেতৃত্বে ছিলেন তারা আন্দোলনের সময়টাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন। এইখানে কোনোভাবেই কারো পূর্বতন রাজনৈতিক পরিচয়কেই বিবেচনায় নেওয়া হয়নি, বরং রাজনৈতিক তার দলের পরিচয়ের থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যক্তি হিসেবে তিনি কতটা দক্ষ, যোগ্য এবং কাজ করতে পারবেন কন্ট্রিবিউশনের জায়গাটা কোথায়। জি, আমি ফিরবো আবার মঞ্জু ভাই, একটু আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম যে এই যে জাতীয় নাগরিক পার্টি যে দলটি হলো সেটি হওয়ার আগেই কিছু আমরা যে জেনারেল বলি, সমন্বয়ক বলি, বা তারা যুগ্ম আহ্বায়ক বা যুগ্ম সদস্য সচিব 2-4 জন বেরিয়ে গিয়ে আরেকটি অরাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছে। এবং আমরা নিশ্চিত এটি যে সেখানে নিশ্চয়ই এই নাগরিক পার্টি থেকে অনেকে যাবেন, যেহেতু তারা এপ্রিলে একটি বলেছেন ঘোষণা দিবেন। তো এই যে ভেঙে যাওয়া, যে কয়জনই হোক আরেকটি অংশ হওয়া, এটি কি সাধারণ মানুষের যে চাওয়া পাওয়া বা জাতীয় নাগরিক পার্টির যে আকাঙ্ক্ষা বা 24-এর যে আকাঙ্ক্ষা সেটাকে একটু হলেও মানে কষ্টদায়ক হয় কিনা, সেটাকে মানুষ কষ্ট পাচ্ছে কিনা, এইগুলো আমি সে উত্তর জানবো মঞ্জু ভাই। দর্শক তারা কিন্তু ছোট্ট একটি বিরতি, ফিরছে একটু পরে, সঙ্গেই থাকুন। ফিরলাম বিরতির পর, কথা বলছিলাম সমসাময়িক বিষয় নিয়ে। আমাদের আলোচনার বিষয়ে প্রশ্নের তীর আমরা ছিলাম এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আপনার কাছে মঞ্জু ভাই জানতে চাচ্ছিলাম যে এই যে জাতীয় নাগরিক কমিটি বা আমরা যে সব বাদ দিই দল, জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা নিয়ে যে একটি প্ল্যাটফর্ম, তারাই যখন বিভক্ত হয়, সেটি পরিমাণ যাই হোক যেদিকে ছোট বড়, এটি কি যারা এই অভ্যুত্থানে জীবন দিল সেই পরিবার যারা আহত হয়ে বেঁচে আছে তাদের জন্য বিষয়টা কষ্টকর কিনা? হ্যাঁ, কিছুটা তো কষ্টকর অবশ্যই। বিষয় হলো যে কি নিয়ে সমস্যাটা কি নিয়ে আমি পড়ার চেষ্টা করলাম, দেখলাম যে জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় একটা নতুন প্ল্যাটফর্ম গঠিত হবে। তো
তো এখানে আমি যেটা দেখলাম যে অবদান অস্বীকার করা, স্বীকার করা না করা, এটা নিয়ে একটা দূরত্ব তৈরি হয়েছে। দেখেন আর মৌলিক জায়গায় কিন্তু আমি তেমন পার্থক্য দেখতে পাচ্ছি না। মানে নাগরিক পার্টির যেই মূল ম্যানিফেস্টো, যে আকাঙ্ক্ষা, প্রত্যাশা, নতুন যারা এই কথাটা বলছেন তাদেরও কিন্তু একই প্রত্যাশা। আমি দেখলাম যে বিভিন্ন জায়গায় লেখা হচ্ছে সাবেক শিবিরের লোকেরা এটা করছে ইত্যাদি ইত্যাদি। আমি বললাম যে সাবেক শিবির কেন? এটা তো সবাই সাবেক নাগরিক কমিটি, এবং তারও আগে তারা হচ্ছে সবাই সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঠিক আছে, তার আগে সাবেক শিবির, সেটি বলা যায়? হ্যাঁ, সেটা ধরেন সাবেক, তো যে ছাত্র শক্তিও সাবেক, কিন্তু সেটা তো বলছেন না যে সাবেক ছাত্র শক্তি। আপনি একটু আগে বললেন যে ছাত্র শক্তির লোকেরা বেশি কিনা। ছাত্র শক্তির লোকেরা বেশি থাকলে সমস্যা কোথায়? কারণ আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছে, বিপিডির চেয়ারম্যান সাবেক শিবির আন্দোলন, হ্যাঁ, আমি কিন্তু সাবেক শিবিরের আগে আমি কিন্তু 17 বছর জামাত করেছি। আচ্ছা, ঠিক আছে, সাবেক জামাত। হ্যাঁ, তো এখন ঘটনা হচ্ছে জুনায়েদরা বা যারা নতুন করে সালমান বা জুনায়েদ, ওরা কিন্তু মানে মানে সাবেক শিবির হয়ে সাবেক ইয়েতে চলে গেছে, নাগরিক পার্টিতে, মানে নাগরিক কমিটিতে চলে গেছে। ওরা কিন্তু আর জামাতে যায় নাই। জি। তো আমরা যেটা বুঝতে 16 বছর লেগেছে, ওরা অনেক ইন্টেলিজেন্ট এবং ওরা অনেক বেশি প্র্যাগমেটিক, ফলে ওরা ডে 1 থেকে বুঝে গেছে যে ওদের পথটা কোথায় করতে হবে। আমার যেখানে দেখার বিষয় আপনি যেটা বলেছেন, যে এখানে বিভেদটা হচ্ছে যে কেউ কাউকে মূল্যায়ন করলো না, তার অবদান স্বীকার করলো না, সে কোন চেয়ারে বসেছে চেয়ারটা ক্রপ করে কেটে দেওয়া হলো, এই নানা আলোচনা আমরা দেখতে পাচ্ছি। প্রথম কথা হচ্ছে এই জায়গাটায় কিন্তু দুই পক্ষেরই সম্মানহানি হচ্ছে। এক পক্ষের সম্মানহানি হচ্ছে এই দৃষ্টিতে যে সে কেন অন্যের অবদানকে স্বীকার করছে না, বা তাকে অবদানটা স্বীকার করলে কি সমস্যা হয়। আরেক পক্ষের সম্মানহানি হচ্ছে এই সেন্সে যে তোমার একটু অবদান স্বীকার করছে না বলে তুমি আরেকটা প্ল্যাটফর্ম করে ফেলবা। একদমই। অথচ তোমরা একে অপরের সাথে বুক চিতিয়ে লড়াই করেছো, একজন আরেকজনের জন্য বলেছো যে একজন আরেকজনের মানে প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত ছিলে। তো এই জায়গাটায় তখন প্রশ্ন আসে যে আমরা তো এক জায়গায় লড়াই করেছি একসাথে, আমরা দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে একসাথে সংগ্রাম করেছি। মানে এমনও তো হতে পারতো যারা যারা মারা গেছে এরাও তো কেউ না কেউ মারা যেতে পারতো। ইভেন যে আসিফ বা নাহিদদেরকে তুলে নেওয়া হচ্ছে, আক্তারকে যেদিন তুলে নেওয়া হচ্ছে সেদিন আমরা সাক্ষী না, আমরা সবাই তো সেটা আমাদেরকে স্পর্শ করে। আক্তারকে যেভাবে টেনে হিসেবে পুলিশ নিচ্ছিল, সেখানে তো আক্তারের অনেক বড় বিপদ হতে পারতো। জেলখানায় আজকে তো আমরা ফিরে নাও আসতে পারতাম। আমরা যখন জেলে গিয়েছি আমাদের গায়ে তো গুলি লেগেছে, আমরাও তো সেখানে মারা যেতে পারতাম। তো এই জায়গাটা থেকে সত্যিকার অর্থে প্রশ্ন আসে যে তোমরা কি অবদান স্বীকার অস্বীকার করার এই বাইনারির মধ্যে যদি থাকো, তাহলে তোমাদের কাছ থেকে জাতির প্রত্যাশা স্বপ্নটা তো অনেক বড়। সেটাতে আওয়ামী লীগের মধ্যে হয়ে গেল কেন? 71-এ আওয়ামী লীগের সব অবদান ছিল, আর কারো ছিল না, আওয়ামী লীগ বলতো যেটি। এই জায়গাটা আমি সেজন্য বলছি যে এটা কিন্তু একজন কারো না কারো পক্ষে উচিত ছিল ওদেরকে নিয়ে বসা, যে তোমাদের কি হয়েছে অবদান, আমরা তো সবাই মিলে। আমি দেখলাম সেদিন সেটি বসে তো আপনাদেরই বসার কথা ছিল, আপনারা যারা একটু মুরব্বি আছেন। আমি সেদিন নাহিদকে দেখেন, আমি আপনার সময় কম, বলতে হয়তো সব কথা বলতে পারবো না। এখানে যারা যে আন্দোলনে আমরা গিয়েছি, প্রাথমিকভাবে যার যেটা প্রত্যাশা ছিল সবাই কিন্তু তার চাইতে বেশি পেয়ে গেছি আমরা। ধরেন আমি আমার দলের নিবন্ধন পেয়েছি, আমার দলে এখন যেখানে সেখানে আমি অনুষ্ঠান করতে পারছি, আমার কোনো বাধা নাই। আগে আমি একটা মিটিং করতে গেলে পুলিশের বাধা আসতো, তাহলে আমি তো সব পেয়েছি। আমি জেল থেকে ফিরে এসেছি, নাহিদ আসিফরা জেল থেকে ফিরে এসেছে, ওরা এখন উপদেষ্টা হয়েছে, ওদের কাছে এখন রাষ্ট্রের ক্ষমতা তৈরি হয়েছে। শিবির জামাতের লোকেদের তাদের প্রত্যেকটা অফিস খুলে গেছে, তারা এখন ব্যাপকভাবে তাদের মিটিং করতে পারছে, তাদের নেতারা জেল থেকে ফিরে এসেছে। বিএনপির নেতারা তো আমি মনে করি যে 10-15 বছরে তার যা বেতন ছিল সব পেয়ে গেছে। এখন পাইনি কোনটা? বিএনপির একটাই আক্ষেপ যে সে ইলেকশন তার চাওয়া, ক্ষমতাটা পাবে, তাহলে ইলেকশন তো হবে না বা একদম অনিশ্চিত হয়ে গেছে বিষয়টা তা না। ইলেকশন হলে বিএনপি ক্ষমতা আসবে। আমি সেজন্য বলছি যে আমরা যারাই আন্দোলন করেছি, আমরা ধরেন একটা বিরাট অংশ কিন্তু পেয়ে গেছি, নগদ পেয়ে গেছি। জি মঞ্জু ভাই, মানে এখন কি পাওয়ার আছে আমি ফিরবো। এখন এই যে জিনিসটা জানতে চাই আক্তার, ছোট করে একটু জানতে চাই, আপনারা 28 তারিখের প্রোগ্রামে একটি কথা বলেছে আপনারা আহ্বায়ক, যে ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই বাংলাদেশে আর হবে না। আমার প্রশ্ন হলো, বাংলাদেশে ভারতপন্থী রাজনীতি করতো আওয়ামী লীগ, পাকিস্তানপন্থী রাজনীতি কারা করেছে বা করছে? বাংলাদেশে নানা সময়ে এদেশের প্রেক্ষাপটে পাকিস্তানের যে অবদান, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সেটা হলো যে 71 পূর্ব যে সময়, সেই সময় থেকে নিয়ে এখন পর্যন্ত অনেকগুলো বিভেদের জায়গায় জায়গায় তৈরি হয়েছে। সে জায়গায় কেউ যদি পাকিস্তানপন্থী রাজনীতিও করতে চায়, এটা করতে চাওয়ার মতো অনেক মানুষ ছিল একটা সময় পর্যন্ত। না এখন কি করছে বা ইদানিংকালে করেছে কিনা, নাকি এটা আপনারা কাউকে খুশি করবার জন্য বলেছিলেন এদের বক্তব্যটা? না, ব্যাপারটা হলো যে আমরা আমাদের জায়গাতে স্পষ্ট করেছি যে বাংলাদেশের মতো করে চলবে। বাংলাদেশে 71 পূর্ববর্তী যে পাকিস্তান, সে পাকিস্তানেও বাংলাদেশ আর ফিরবে না,
বা ভারতের কাছে হাসিনার যে বর্গা দেওয়া বাংলাদেশ, সেই বর্গা দেওয়া বাংলাদেশটাও আর হবে না, বাংলাদেশটা স্বনির্ভর হবে। এটাই হচ্ছে আমাদের পলিসি। না, পাকিস্তান বলতে বলে কি কোনো সুনির্দিষ্টভাবে বলতে মানে আপনারা বুঝিয়েছেন? কারা পাকিস্তানপন্থী রাজনীতি করলো, কারা ভারতপন্থী রাজনীতি করলো, এটা সময়ের ফেরে ফেরে এটা পরিষ্কার হবে, এটা জনগণ পরিষ্কার করবে। সেই জায়গায় আমরা আমাদের জায়গাটা পরিষ্কার করেছি। আচ্ছা, ওই দিন আপনাদের আমাকে আরেকটা কথা বলেছে যে তুমি কে আমি কে বিকল্প বিকল্প, এটি স্লোগান হিসেবে দিয়েছি, কিন্তু আসলে কি এই স্লোগানটি ছিল সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, নাকি আপনারা এখানেও কোনো কিছু ইতিহাস বিকৃতি করতে চাচ্ছেন বা কোনো কিছু সামনে আনতে চাচ্ছেন না? আমি বলি, এই আন্দোলনের সময়টাতে অনেকগুলো স্লোগান শুরু হয়েছে। না, কিন্তু মূল স্লোগান কোনটি ছিল, কোনটির উপর ডিপেন্ড করে আন্দোলনের সামনে এগোলো? স্লোগানের যখন প্রসঙ্গ আসলো, যখন প্রথম দিকে স্লোগানটা হচ্ছিল, তখন স্লোগান আসছে যে মেধা না কোটা। জি, এই স্লোগানটা এসেছে। তো মেধা মেধা এইভাবে স্লোগানটা বিবর্তিত হয়েছে। একদম। হাইকোর্টের পক্ষ থেকে যখন রায় আসলো, তখন অনেকেই স্লোগানটা দেওয়ার চেষ্টা করেছে যে হাইকোর্ট না শাহবাগ। এই স্লোগানটা যদিও ব্যক্তিগতভাবে আমার পছন্দের জায়গা ছিল না। কারণটা হলো, এর আগে শাহবাগের একটা অতীত অভিজ্ঞতা আছে, যেখানে বাংলাদেশের বিচারালয়ের যে রায়, সেটার বিপক্ষে গিয়ে গণজাগরণ মঞ্চ শাহবাগ ঘটিয়ে ফেলেছিল। এই কারণে হাইকোর্ট না শাহবাগ, এখনকার প্রেক্ষাপটে যখন স্লোগানটা হচ্ছিল, তখন আমার এটা পছন্দ হচ্ছিল না। এই স্লোগানটাও সেখানে প্রথম দিকে হয়েছে। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে ঘটনাটা, সেটা হলো তৎকালীন স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন আন্দোলনকারী শিক্ষার্থীরা যারা আছেন তাদেরকে কটূক্তি করলেন, জি, রাজাকার নাতিপুতি বললেন, ওই সময়টাতে কিন্তু শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়লেন। একদম। যে তাদেরকে যে রাজাকার বলাটা, এই রাজাকার বলাটাকে তারা মানতে পারলেন না। তারা কিন্তু তখন স্লোগান দিলেন হলের মধ্যে, তখন স্লোগান হলো তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এই রাজাকার বলার যে টেন্ডেন্সি, এটাকে চূড়ান্তভাবে অস্বীকার করে এটার প্রতি চূড়ান্ত বিদ্রুপাত্মক একটা স্লোগান ছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এই স্লোগান। এবং আমার স্পষ্ট মনে পড়ে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার প্রশ্ন এখানে শিক্ষার্থীরা স্লোগান কোনটি, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার নাকি বিকল্প বিকল্প, কোনটি? অনেকগুলো স্লোগান হয়েছে। না, শক্তিশালী ছিল কোনটি? অনেকগুলো স্লোগান হয়েছে। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার ওই রাতের সবথেকে প্রধানতম স্লোগান। কিন্তু যখন সেটি নাহিদ বলেনি। জি, আপনার একদম শেষ প্রশ্ন ছোট্ট করে জানতে চাই, আপনারাও কি এখন রাজনৈতিক দল করে বিভিন্ন দেশ বা বিভিন্ন গোষ্ঠীর সাথে কি নেগোসিয়েশন শুরু করেছেন? এমন কি একদম শেষ স্লোগানের যে বিষয়টা এখানে আমার একটু বলতে হবে, কারণটা হলো যে এটা এক কথায় উত্তর দেওয়া যায় না। কারণ এক কথায় ইতিহাসের পুরোটা মানে চরিত্র ফুটে ওঠে না। তুমি কি আমি কে, রাজাকার রাজাকার এই স্লোগানও যেমন ছিল, ওই দিনই আমার ফেসবুক প্রোফাইলে ঘেটে দেখবেন যে আমি কিন্তু তখন স্লোগান দিয়েছি যে শেখ হাসিনা যে স্বৈরাচার, এই কথাটা বলে আমরা তখন স্লোগান দিয়েছি। এবং বিকল্পের যে স্লোগান, সেটাও কিন্তু এসেছে। আমরা শেষ করব। অর্থাৎ স্লোগান যে আসেনি তুমি কে আমি কে বিকল্প, কারণ সরকারের পক্ষ থেকে, হাসিনার পক্ষ থেকে বারবার এই কথাটা বলা হতো যে বিকল্পকে, জি জি বলা হয়েছে, আমরাই যে বিকল্প, দেশের মানুষই যে বিকল্প, এই স্লোগানটাও কিন্তু এসেছে। অর্থাৎ ইতিহাসের কোন একটা পার্ট, মানে রাজনৈতিক দল বলতে গিয়ে কি নেগোসিয়েশন করতে যাচ্ছে, সেটাকে অস্বীকার করবার মতো অভিযোগ করার যে টেন্ডেন্সি, এটা থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। আচ্ছা আচ্ছা, একদম 10 সেকেন্ডে মঞ্জু ভাই আপনি একটু শেষ করে দেবেন। আপনার কাছে কি মানে নাগরিক পার্টি যখন নাগরিক কমিটি থেকে রাজনৈতিক দলের রূপান্তর হলো, তারাও কি অন্যান্য দলের মতো নেগোসিয়েশনের রাজনীতিতে গেল কিনা 10 সেকেন্ডে? নাগরিক পার্টি তো একটা আন্দোলনের মধ্য দিয়ে, একটা গণ অভ্যুত্থানের বিপ্লবের মধ্য দিয়ে তারা একটা রাজনৈতিক দলে পর্যবসিত হয়েছে, কিন্তু তাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, অনেকগুলো থ্রেট আছে, এবং সেই চ্যালেঞ্জগুলো তারা মোকাবেলা করতে পারবে, এটা আমরা প্রত্যাশা করি, পারা উচিত। কারণ ওই যে আমি আপনাকে বললাম যে আপনি জামাত, বিএনপি, আমরা, তারা সবাই সবকিছু পেয়ে গেছি, কিন্তু যার সন্তান হারায় গেছে, যার চোখ চলে গেছে, যার পা চলে গেছে, ও কিন্তু ও ফিরে পাবে না। সুতরাং ওদের প্রত্যাশার জন্যই আমাদেরকে নতুন করে ভাবতে হবে। এই জন্য আমরা কে কতটুকু অবদানের জন্য যে ঝগড়াটা, এটা বন্ধ হওয়া উচিত। এবং আমি আপনাকে আগে বলে রাখছি, একদিন না একদিন দুই পক্ষই। জি, মঞ্জু ভাই এবং আক্তার ভাই, আপনাদের দুজনকে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম দুজনের সঙ্গে, তারা কিন্তু একটি বিষয়ে সর্বশেষ যে কথাটাই বলছেন যে মানুষের যে আকাঙ্ক্ষা জুলাই গণ অভ্যুত্থানের, সেই আকাঙ্ক্ষার জন্য সকল রাজনৈতিক দল কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন। আমরাও সেই প্রত্যাশা করছি এবং সেই প্রত্যাশা শেষ করছি। শুভরাত্রি।